সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর থার্ড ইউনিট টেস্ট 2024 জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস, মার্কস, ডিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো, প্রথমে তোমাদের সিলেবাসের মধ্যে যেটা রয়েছে পৃথিবীর অন্দরমহল, এরপর অস্তিত্ব পৃথিবী, শিলা, বায়ুচাপ, চাপ বলয় ও বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টি, জলবায়ু অঞ্চল, মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর হচ্ছে ওসিয়ানিয়া। এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে, ফাইনাল পরীক্ষার জন্য। এবং এটা হচ্ছে তোমাদের ফাইনাল পরীক্ষার নাম্বার বিভাজন। তো এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 70 এবং 2 ঘন্টা 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে। দেখো কি ধরনের প্রশ্ন দেওয়া থাকবে। প্রথমে যে পৃথিবীর অন্দরমহল, এই অধ্যায় থেকে একটি এমসিকিউ প্রশ্ন থাকবে, 3টি এসএকিউ প্রশ্ন থাকবে, এগুলো 1 নম্বর মানের প্রশ্ন, একটি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে। তো এই অধ্যায় থেকে টোটাল 6 নম্বর দেওয়া থাকবে। অস্থিত পৃথিবী, সেখান থেকে 4টি এসএকিউ প্রশ্ন, একটি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, টোটাল 6 নম্বর। শিলা থেকে একটি এমসিকিউ, 3টি এসএকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন, টোটাল 6 নম্বর থাকবে। চাপ বলয় ও বায়ুপ্রবাহ, সেখান থেকে 3টি এসএকিউ প্রশ্ন, একটি 3 নম্বর মানের প্রশ্ন থাকবে, টোটাল 6 নম্বর। মেঘ বৃষ্টি, এখান থেকে 2টি দেখো এমসিকিউ, 2টি এসএকিউ, একটি 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, টোটাল 6 নম্বর। ওকে, এরপরের অধ্যায় থেকে দেখো জলবায়ু অঞ্চল, এখান থেকে 2টি এমসিকিউ, 2টি এসএকিউ, একটি 3 নম্বর মানের প্রশ্ন, একটি 5 নম্বর মানের প্রশ্ন, এখান থেকে টোটাল 12 নম্বর দেওয়া থাকবে। মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন, এখান থেকে থাকবে 2টি এমসিকিউ, 2টি এসএকিউ, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন, টোটাল 12 নম্বর। আর উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর ওসিয়ানিয়া এখান থেকে দেখো তোমাদের টোটাল 5টি থাকবে হচ্ছে ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে। উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা থেকে 2টি করে, আর ওসিয়ানিয়া থেকে একটি থাকবে, ঠিক আছে। ওসিয়ানিয়া থেকে আরও তোমাদের থাকবে 2টি, এখানে এমসিকিউ প্রশ্ন থাকবে, একটি এসএকিউ প্রশ্ন, একটি 3 নম্বর, একটি 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে। ওকে, টোটাল 12 নম্বর। তো এরকম করে দেখো তোমাদের টোটাল 70 নম্বরের কিন্তু প্রশ্ন দেওয়া হবে থার্ড ইউনিট টেস্টের পরীক্ষায়। এরকম কোশ্চেন প্যাটার্নে সময় থাকবে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। তো চলো এখন আমরা এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে, ঠিক আছে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করে রাখবে, সেখানে ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে পৃথিবীর রেখা মানচিত্রে উপযুক্ত চিহ্ন ও সংকেত সহ চিহ্নিত করো। ওকে, 5টি প্রশ্ন রয়েছে, প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম দেখো মারে ডার্লিং অববাহিকা, এরপর সেলভা অরণ্য, হ্রদ অঞ্চল, উত্তর আমেরিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল আর হচ্ছে আন্দিজ পর্বতমালা। এগুলো তোমাদের চিহ্নিত করে দেখাতে হবে যে মানচিত্র দেওয়া হবে সেখানে। 2 নম্বর দেখে সঠিক উত্তরে নির্বাচন করে যে কোনো 10টি লিখতে হবে। প্রশ্নের মান দেওয়া আছে 1 নম্বর করে, ঠিক আছে। 2-1 প্রশ্ন, ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে প্রথম পৌঁছায় পি, এস না এল তরঙ্গ। তো ভূমিকম্পের কেন্দ্র থেকে উপকেন্দ্রে প্রথম পৌঁছায় পি তরঙ্গ। 2 নম্বর গ্রাফাইট এক প্রকার রূপান্তরিত আগ্নেয় না পাললিক শিলা। তো গ্রাফাইট হচ্ছে এক প্রকার রূপান্তরিত শিলা। 3 নম্বর ওসিয়ানিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো মাইক্রোনেশিয়া, নিউগিনি না নাইরু। সঠিক উত্তর লিখবে নাইরু। 4 নিউজিল্যান্ডের একটি জীবন্ত আগ্নেয়গিরি হলো রুহাপেহু, কিলাউইয়া আর হচ্ছে মৌনা লোয়া। সঠিক উত্তর লিখবে রুহাপেহু। ওকে, রুহাপেহু। 5 নম্বর পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ গ্রানাইট, ডোলেরাইট না নিস। তো পাতালিক আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট। 6 নম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনার নির্গত বিষাক্ত গ্যাসের নাম CO2, MIC না CH4। সঠিক উত্তর হচ্ছে MIC। রুপোর শহর বলা হয় ব্রোকেন হিল, অ্যাডিলেড না পার্থক্য। তো রুপোর শহর বলা হয় ব্রোকেন হিলকে। এরপর জলীয় বাষ্প জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো বাষ্পীভবন, ঘনীভবন না শিশিরাঙ্ক। সঠিক উত্তর হচ্ছে ঘনীভবন। 9 নম্বর মার্শাল দ্বীপ অবস্থিত মাইক্রোনেশিয়ায়, মেলানেশিয়ায় না পলিনেশিয়ায়। সঠিক উত্তর হচ্ছে মাইক্রোনেশিয়ায়। পাম্পাস অঞ্চলের এস্টেনসিয়া পশুচারণ ভূমি, চাষের জমি না কসাইখানা। সঠিক উত্তর হচ্ছে পশুচারণ ভূমি। এরপর 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দিতে হবে। এখানে 3-1 প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি লিখতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। 3-1 দেখে ড্যাশ জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ। উত্তর হচ্ছে মৌসুমী জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ু প্রবাহ। এরপর মোহ স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ড্যাশ। উত্তর হচ্ছে ট্যাল্ক। এরপর হচ্ছে স্যামোয়েদ অধিবাসীদের অবস্থান হলো ড্যাশ। তো উত্তর লিখবে এখানে সাইবেরিয়ান অথবা তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এরপর অত্যন্ত পাতলা দড়ির মতো পৃষ্ঠদেশযুক্ত লাভার নাম, এখানে উত্তর হচ্ছে পাহোহন।
ড্যাশ হলো পাম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল, উত্তর হবে এখানে দেখুন গম, ঠিক আছে, গম হলো পাম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল। এরপর অস্ট্রেলিয়ার বৃহত্তম হ্রদের নাম হচ্ছে ড্যাশ, উত্তর লিখবে টাইপো। পরবর্তী প্রশ্ন 3-2 শুদ্ধ বাক্যটির পাশে সু আর অশুদ্ধ বাক্যটির পাশে অ লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। চিপকো কথার অর্থ জড়িয়ে ধরা, এটা ঠিক না ভুল, উত্তর হচ্ছে ঠিক, তার জন্য এখানে লিখবে শুদ্ধ, ঠিক আছে, বা সু। এরপর দেখো আয়ার রক বক্সাইট দ্বারা তৈরি, এখানে এটা হবে অশুদ্ধ। এরপর পৃথিবীর 50% আগ্নেয়গিরি অপসারী পাতসীমানায় অবস্থিত, এটাও হবে অশুদ্ধ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের একটি শহর হলো ভেনিস, এটা হবে শুদ্ধ। অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণীটির নাম কাঙ্গারু, তো এটা হবে শুদ্ধ। এরপর বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভে মেলাও, এখানেও 1 × 5 = 5। বাম স্তম্ভে রয়েছে গ্যারি, এরপর হচ্ছে উইসকনসিন, ডেট্রয়েট, ভিসুভিয়াস ফ্লাই। ডান দিকে দেওয়া আছে পাপুয়া নিউগিনির নদী, ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র, আগ্নেয়গিরি, লৌহ ইস্পাত শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প। দেখুন 3-1 প্রশ্ন গ্যারি, এখানে কি এর সঙ্গে মিলবে হচ্ছে অপশন ডি এরটা লৌহ ইস্পাত শিল্প, ঠিক আছে। এরপর হচ্ছে উইসকনসিন, সেটা অপশন বি এর সঙ্গে মিলবে, ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র। ডেট্রয়েট, এটা হচ্ছে অপশন ই মোটর গাড়ি নির্মাণ শিল্প। এরপর ভিসুভিয়াস অপশন সি আগ্নেয়গিরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্লাই, এটা পাপুয়া নিউগিনির নদী, ঠিক আছে, অপশন এ এর সঙ্গে মিলবে। পরের প্রশ্ন 3-4 নম্বর দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো 5টা লিখতে হবে। প্রশ্নের মানে 1 নম্বর করে। প্রথমে রয়েছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তো মাউন্টেন উইলহেলম, এটা হচ্ছে ওসিয়ানিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা 4509 মিটার। এরপর পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরটির নাম কি? উত্তর হবে গ্রেট ব্যারিয়ার রিফ। নেক্সট হচ্ছে আর্থ সামিট কত সালে অনুষ্ঠিত হয়? 1992 খ্রিস্টাব্দে। উত্তর গোলার্ধের শীতলতম স্থানটির নাম কি? তো সাইবেরিয়ার ভারকনস্ক, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর গোলার্ধের শীতলতম স্থান। পৃথিবীর কোন স্তরটি সবচেয়ে বেশি অংশ জুড়ে অবস্থান করছে? তো বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার, ঠিক আছে। এরপর রকি পর্বতের পূর্ব ঢালে প্রবাহিত উষ্ণ বায়ুর নাম কি? তো উত্তর লিখবে চিনুক। পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটির নাম কি? উত্তর হচ্ছে রাশিয়ার কোলা উপদ্বীপ। নেক্সট 4 নম্বর জায়গায় নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টা লিখতে হবে। প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথমে রয়েছে কর্ডিলেরা কি? উত্তর হচ্ছে বিভিন্ন উচ্চতার পাহাড় পর্বত বিশিষ্ট বিস্তীর্ণ পার্বত্য ভূভাগকে কর্ডিলেরা বলে। 2 নম্বর দাগে স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? উত্তর লিখবে স্থিতিশীল উন্নয়ন বা স্থায়ী উন্নয়ন বলতে সেই উন্নয়নকে বোঝায় যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার বজায় রেখে প্রাকৃতিক পরিবেশের গুণগত মানের কোনো অবনতি না ঘটিয়ে বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটায়। 3 নম্বর দাগে টিকা লেখো আর্টেজিও কূপ। দেখো অস্ট্রেলিয়ার প্রাকৃতিক পরিবেশের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো বিস্তৃত এলাকায় অসংখ্য আর্টেজিও কূপের অবস্থান। ওকে, ভাঁজযুক্ত শিলা গঠিত অঞ্চলে যেখানে দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যভাগে অবস্থিত একটি প্রবেশ্য শিলাস্তরে বৃষ্টির জল সঞ্চিত হয়, সেখানে কূপ খনন করলে জল স্বাভাবিকভাবেই ফোয়ারার মতো নির্গত হয়, একে আর্টেজিও কূপ বলে। অস্ট্রেলিয়া এই জাতীয় কূপের সাহায্যে কৃষিক্ষেত্রে জলসেচ ও তৃণভূমিতে পশুপালন করা হয়। কার্পেন্টোরা নিম্নভূমি অঞ্চলে এই কূপ দেখা যায়। নিরপেক্ষ পাত সীমানা কাকে বলে? উদাহরণ দাও। দেখো কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পর ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চুক্তি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছু হয় না, একে নিরপেক্ষ পাত সীমানা বলে। তাহলে 5 নম্বর জায়গায় পার্কল্যান্ড সাভানা কি? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চল পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। পরের প্রশ্ন 4-6 নম্বর দাগে মিশ্র কৃষি বলতে কি বোঝো? তো অনুকূল প্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশের সুযোগ নিয়ে যে বাণিজ্যিক কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে কৃষি জমি থেকে ফসল উৎপাদনের সাথে সাথে পশুপালন ও হাঁস মুরগি প্রতিপালন এবং ফল ও শাকসবজি উৎপাদন করা হয়, তাকে মিশ্র কৃষি বলে। তাহলে 7 নম্বর মৃত্যু উপত্যকা কি? তো পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার উঁচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি যে
এখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না, তাই এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। দেখো 5 নম্বরে দেখে সংক্ষিপ্ত উত্তর দেওয়া, যে কোনো 3টি লিখতে হবে, প্রশ্নের মান 3 নম্বর করে, 3 লিখে 9 নম্বর। 5-এর 1-এর প্রশ্ন, পৃথিবীর অভ্যন্তরে যেসব বিযুক্তি রেখা লক্ষ্য করা যায় তাদের উল্লেখ করো। তো দেখো 1 নম্বর হচ্ছে কর্নাডো বিযুক্তি রেখা, সিয়াল ও সীমার মধ্যে এটা অবস্থিত। 2 নম্বর মোহরভিক বিযুক্তি রেখা, এটা ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। আর রেপিত্তি বিযুক্তি, এটা হচ্ছে অন্তঃমণ্ডল ও বহিঃমণ্ডলের মাঝে অবস্থিত। ঠিক আছে। গুটেনবার্গ বিযুক্তি রেখা, এটা গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মাঝে অবস্থিত। নেক্সট 5 নম্বর লেহম্যান বিযুক্তি রেখা, এটা হচ্ছে আউটার কোর ও ইনার কোরের মধ্যে অবস্থিত। 5-এর 2 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কেন? তো দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে ফলের ঝুড়ি বলা হয় কারণ হচ্ছে ঝলমলে মনোরম আবহাওয়ায় এই অঞ্চলে প্রচুর মূল্যবান ফল যেমন আঙুর, জলপাই, আপেল, নাশপাতি, কমলালেবু, পিচ, আখরোট, বাদাম, কুল, ডুমুর ও নানা ধরনের লেবু প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, তাই এই অঞ্চলকে ফলের ঝুড়ি বলে। ওকে। 5-এর 3 নম্বর গ্রেট ব্যারিয়ার রিফ কি? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে উপকূলের প্রায় সমান্তরালে কোরাল সাগরের রয়েছে প্রায় 2000 কিলোমিটার লম্বা বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীর, একে বলে গ্রেট ব্যারিয়ার রিফ। এটি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য। প্রবাল কিট জমে সমুদ্রের মধ্যে যে আশ্চর্য প্রাচীর সৃষ্টি হয়েছে, জাহাজ চলাচলে বাধার সৃষ্টি করে বলে এই প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার রিফ। 5-এর 4 নম্বর কানাডীয় সিল্ট অঞ্চল কাগজ ও কাষ্ঠ শিল্পে উন্নত কেন? তো এখানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অংশে প্রচুর সরলবর্গীয় অরণ্য রয়েছে। আয়তনে এই বনভূমি পৃথিবীর দ্বিতীয় বনভূমি। এই বনভূমির প্রচুর নরম প্রকৃতির কাঠই হলো কাষ্ঠ ও কাগজ শিল্পের প্রধান কাঁচামাল। সিল্ট অঞ্চলের খরস্রোতা নদীগুলি থেকে উন্নত জলবিদ্যুৎ, দক্ষ শ্রমিকের যোগান, প্রচুর মূলধনের যোগান সহ সহযোগিতা। ওকে। এছাড়া অন্য যে কারণগুলি এই দুই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে তা হলো শীতকালে এখানকার নদীগুলি জমে বরফ হয়ে যায়, তখন গাছ কেটে বরফের নদীতে ফেলে রাখা হয়। গরমকালে বরফ গলে গেলে কাঠগুলো চেরাই কলে পৌঁছে যায়। ওকে। পরের প্রশ্ন হচ্ছে 5-এর 5 নম্বর পরিবেশের অবনমনের 2টি কারণ লেখো। তো পরিবেশের অবনমনের 2টি কারণ হলো 1 নম্বর প্রাকৃতিক কারণ হচ্ছে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, সুনামি, ধস প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়, একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে। 2 নম্বর হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ। আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়নমূলক কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, শিল্প বর্জ্য, অপরিকল্পিত নগরায়ন নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষছেদন পরিবেশের নানান সমস্যা সৃষ্টি করে তার অবনমন ঘটায়। এবার দেখো 6 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে প্রশ্নের মান 5 করে। ঠিক আছে। 5 নম্বর মানের প্রশ্নগুলো 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3 5 15 নম্বর। 6-1 দেখে পৃথিবীর অন্দরমহলের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। তো দেখো বিজ্ঞানীরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3টি প্রধান স্তরে ভাগ করেছেন, যথা হচ্ছে ভূত্বক, গুরুমণ্ডল আর হচ্ছে কেন্দ্রমণ্ডল। তো ভূত্বক কি না, পৃথিবীর সবচেয়ে উপরের কঠিন অংশকে ভূত্বক বলে। ভূত্বকের গড় গভীরতা প্রায় 30 কিলোমিটার। এরপর গুরুমণ্ডল, ভূত্বকের নিচের স্তরটি হচ্ছে গুরুমণ্ডল নামে পরিচিত। গুরুমণ্ডলের বিস্তার প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত, উষ্ণতা 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াসের মতন। কেন্দ্রমণ্ডল ভূ অভ্যন্তরের সর্বনিম্ন স্তরটি যা পৃথিবীর কেন্দ্রকে বেষ্টন করে রয়েছে তাকে কেন্দ্রমণ্ডল বলে। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের নিম্ন স্তর অর্থাৎ 2900 কিমি থেকে 6370 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। কেন্দ্রমণ্ডলের গড় উষ্ণতা হচ্ছে প্রায় 5000 ডিগ্রি সেলসিয়াস। এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে পৃথিবীর স্থায়ী বায়ুচাপ বলয়গুলির চিত্র সহ বিবরণ দাও। তো পৃথিবীর বায়ুচাপ বলয় আমরা লিখছি, দেখো পৃথিবীর মোট 7টি বায়ুচাপ বলয় রয়েছে। এদের মধ্যে 3টি নিম্নচাপ বলয় আর হচ্ছে 4টি উচ্চচাপ বলয়। এই বায়ুচাপ বলয়গুলি হলো 1 নম্বর হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ বলয়। এর অবস্থান কোথায় না, নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত এবং এটা হচ্ছে কি নিরক্ষীয়। এর অপর নাম হচ্ছে নিরক্ষীয় শান্ত বলয়, এটা লিখবে। ঠিক আছে। এর অপর নাম নিরক্ষীয় শান্ত বলয়। এরপর এটার সৃষ্টির কারণ কি, 1 নম্বর হচ্ছে সূর্যরশ্মির লম্ব কিরণ। এই অঞ্চলে
সারা বছর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে বলে বায়ু সারা বছরই উষ্ণ ও হালকা হয়। 2 নম্বর হচ্ছে এখানে নিম্নচাপের কারণ না বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি। এখানে জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, ফলে বায়ু হালকা হয়। 3 নম্বর পৃথিবীর আবর্তন বেগের গতিবেগ। পৃথিবীর আবর্তন গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সর্বাধিক হয় বলে বায়ু উত্তর ও দক্ষিণে বিক্ষিপ্ত হয়, অর্থাৎ বায়ুর ঘনত্ব কমে যায়। এর ফলে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। ঠিক আছে, দেখুন 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয়। এর অবস্থান কোথায়? নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উভয় দিকে 25 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই কর্কটীয় উচ্চচাপ বলয় আর মকরীয় উচ্চচাপ বলয় অবস্থিত। ঠিক আছে, এটার সৃষ্টির কারণ কি? 1 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের বায়ু। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ ও আর্দ্র বায়ু উপরে উঠে গিয়ে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উচ্চতার প্রভাবে ধীরে ধীরে শীতল ও সংকুচিত হয়ে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস 35 ডিগ্রি অক্ষরেখা বরাবর নিচের দিকে নেমে আসে বলে এই অংশে বায়ুর ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, 2 নম্বর কারণ মেরু অঞ্চলের বায়ু। পৃথিবীর আবর্তন গতির জন্য 2 মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়, তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে বায়ুর ঘনত্ব বৃদ্ধি করে। ঠিক আছে, এইগুলো হচ্ছে কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয় সৃষ্টির কারণ। এবার 4 নম্বর 5 নম্বর হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়। ঠিক আছে, এটার অবস্থান কোথায়? না 2 মেরু প্রদেশের নিকটবর্তী অঞ্চলে, অর্থাৎ 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশের মধ্যে অবস্থিত। এটার সৃষ্টির কারণ কি? 1 নম্বর হচ্ছে পৃথিবীর আবর্তনের গতিবেগ। পৃথিবীর আবর্তন বেগ 2 মেরুর তুলনায় মেরুবৃত্ত প্রদেশে অপেক্ষাকৃত বেশি। এর জন্য এই অঞ্চলের বায়ু বেশি পরিমাণে বিক্ষিপ্ত হয়, ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়। 2 নম্বর বায়ুর উষ্ণতা বৃদ্ধি। 2 মেরু অঞ্চল থেকে আগত শীতল ও ভারী বায়ু মেরুবৃত্ত অঞ্চলে পৌঁছালে উষ্ণতা বৃদ্ধির কারণে আয়তনে বেড়ে যায়। এজন্য 2 মেরুবৃত্ত প্রদেশে বায়ুর ঘনত্ব ও চাপ কম হয়। এরপর 6 নম্বর আর 7 নম্বর পয়েন্ট দেখো, সুমেরু উচ্চচাপ বলয় এবং কুমেরু উচ্চচাপ বলয়। এর অবস্থানটা কোথায়? না উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংলগ্ন এলাকায় অবস্থিত। সৃষ্টির কারণ কি? 1 নম্বর হচ্ছে প্রবল ঠান্ডা। প্রচণ্ড ঠান্ডার জন্য এই অঞ্চলের বায়ু শীতল ও ভারী হয়। 2 নম্বর বায়ুতে জলীয় বাষ্পের অভাব। বাষ্পীভবন খুব কম হয় বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে। 3 নম্বর হচ্ছে বায়ুর ঘনত্ব ও চাপের বৃদ্ধি। পার্শ্ববর্তী মেরুবৃত্ত অঞ্চলের নিম্নচাপ বলয় থেকে ঊর্ধ্বগামী বায়ুর কিছু অংশ শীতল হয়ে এই অংশে নেমে আসে বলে বায়ুর ঘনত্ব ও চাপ বৃদ্ধি পায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখো, তোমরা এখানে এই ছবিটা পারলে এঁকে দেবে। ঠিক আছে, উচ্চচাপ, নিরক্ষীয়, নিম্নচাপ এবং বাকি যে কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, এটা হচ্ছে কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা হচ্ছে সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা হচ্ছে উত্তর মেরু। ঠিক আছে, অর্থাৎ সুমেরু উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয়। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখে নাও। নেক্সট হচ্ছে 6 এর 2 নম্বর দেখে, মারে ডার্লিং অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ ও কৃষির বিবরণ দাও। তো মারে ডার্লিং অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ ও কৃষি নাতিশীতোষ্ণ জলবায়ু ও কম বৃষ্টিপাতের জন্য মারে ডার্লিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। এই অববাহিকার পূর্ব দিকের কয়েকটি স্থানে ওক, ম্যাপল, পপলার প্রভৃতি পর্ণমোচী গাছ দেখা যায়। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার সবচেয়ে কৃষি সমৃদ্ধ অঞ্চল। এই অববাহিকার প্রধান কৃষিজ ফসল হলো গম। এখানে উন্নত যন্ত্রের সাহায্যে যব, ভুট্টা, ওট, রাই উৎপাদন করা হয়। অববাহিকার দক্ষিণের ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে আঙুর, লেবু, আপেল, পিচ, কমলালেবু, নাশপাতি প্রভৃতি ফলের চাষ হয়। দেখো, এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে ওসিয়ানিয়ার নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো, আমরা লিখছি ওসিয়ানিয়ার নদ নদী। ওসিয়ানিয়ার অধিকাংশ নদী গ্রেট ডিভাইডিং রেঞ্জের পূর্ব ও পশ্চিম ঢাল থেকে উৎপন্ন হয়েছে। এর মধ্যে প্রধান হল মারে ডার্লিং নদী, ভিক্টোরিয়া প্রদেশের অস্ট্রেলিয়ান আলপস থেকে উৎপন্ন হয়ে মারে নদী এনকাউন্টার উপসাগরে পড়েছে। মারের প্রধান উপনদী ডার্লিং নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে ওয়েন্টওয়ার্থ শহরের কাছে মারে নদীতে পড়েছে। ওকে, মারের অপর একটি উপনদী হলো মারাম্বিজি। অস্ট্রেলিয়ার অন্যান্য নদীগুলি হলো হান্টার, ফ্রিজয়, ব্রিসবেন, কুপার, আয়ার প্রভৃতি নদী। গ্রেট ডিভাইডিং রেঞ্জ থেকে বেরিয়ে পূর্ব দিকে প্রশান্ত মহাসাগর পড়েছে। ঠিক আছে, এরপর ওসিয়ানিয়া মহাদেশের অন্যান্য নদীগুলির মধ্যে নিউজিল্যান্ডের ওয়াইটাকি, ক্লথ,
ওয়ানগামুই, পাপুয়া নিউ গিনির ফ্লাই, তাসমানিয়ার ডারউইন্ড, ওকে, মক ওয়াবি ও গর্ডন গর্ডন উল্লেখযোগ্য। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখন। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান কোথায়? না, নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু অবস্থান করে। এর বৈশিষ্ট্য কি? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হচ্ছে 1 নম্বর, বার্ষিক গড় উষ্ণতা। সারা বছর প্রায় একই রকম উষ্ণতা থাকে, বার্ষিক গড় উষ্ণতা প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস হয়। এরপর বার্ষিক উষ্ণতার পার্থক্য, উষ্ণতার প্রসার খুব কম, বার্ষিক উষ্ণতার পার্থক্য 2 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর হচ্ছে আর্দ্রতা, এই অঞ্চলে সারা বছরই বায়ুর আর্দ্রতা খুব বেশি থাকে, 80 ডিগ্রি থেকে 80% থেকে 90% থাকে। 4 নম্বর, ঋতু পরিবর্তন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না। ঠিক আছে, নেক্সট হচ্ছে 5 নম্বর, বৃষ্টিপাত, এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 200 থেকে 250 সেন্টিমিটার। এগুলো হচ্ছে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে বলা হচ্ছে দেখো, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো। তো পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায় 1 নম্বর হচ্ছে, পরিবেশের অবনমনের অন্যতম প্রধান কারণ হলো শিক্ষার অভাব ও দারিদ্রতা, তাই মানুষকে শিক্ষিত ও সচেতন হতে হবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে, উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ বান্ধব শক্তির বেশি ব্যবহার করতে হবে। 3 নম্বর, সম্পদের পুনর্ব্যবহার করতে হবে এবং পুনর্ব্যবহারযোগ্য দ্রব্যের ক্রয় প্রবণতা বাড়াতে হবে। 4 নম্বর, মাথাপিছু প্রাকৃতিক শক্তির ব্যবহারের পরিমাণ কমাতে হবে। 5 নম্বর, জনসংখ্যা আর দেশের সম্পদের মধ্যে যাতে ভারসাম্য থাকে তার দিকে লক্ষ্য রাখতে হবে। এইগুলো আমরা এভাবে কি করতে পারি না, পরিবেশের অবনমনটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। ওকে, তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 তোমাদের 3rd ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোল বিষয়ের এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর কিন্তু আলোচনা করলাম। প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে। ওকে, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশের বেল আইকনে প্রেস করবে এবং অল অপশানটিকে সিলেক্ট করে নেবে। ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপের মধ্যে যাবে, সেখানে তোমরা ভিডিওর পাশে কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে, সেখান থেকে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।